ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানে কিন্তু সাম্প্রতিক অংশ থেকে 10-এরও বেশি প্রশ্ন আসে। তুমি যদি বিগত কয়েকটা বছর দেখো 15টা প্রশ্ন আসছে, এরকমও কিন্তু তুমি পেয়ে যাবে। সো আজকে দুইটা এরকম টপিক নিয়ে আলোচনা করব, দুইটা যুদ্ধ নিয়ে বেসিক্যালি আলোচনা করব। যেই দুইটা যুদ্ধ থেকে আমি তোমাদেরকে বলতে পারি তুমি কমপক্ষে 1 মার্কস, খুব বেশি হলে তুমি 2 থেকে 3 মার্কসও কিন্তু কমন পাইতে পারো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা। এবং আমি তোমাদের নয়ন ভাই, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না। দেখো, সাম্প্রতিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসা এই ট্রেন্ডটা কিন্তু গত 5 বছরে আমরা অনেক বেশি দেখি। এমনও গেছে যেমন আমাদের সময় পরীক্ষার সময় কিন্তু তোমার মোটামুটি তোমার 5-7টা প্রশ্ন আসছিল, বাট আমাদের পরের বছর প্রায় আমাদের আগের বছর আর কি সেখানে 15টা মতো প্রশ্ন আসছিল। বুঝতে পারছো? কোনো না কোনো ভাবে সাম্প্রতিক থেকে রিলেটেড অনেক বেশি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করে থাকে। এখন তোমার তো এখন গভীর সমুদ্রে পড়ার কোনো দরকার নাই, কিছু স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসে। সেই টপিকগুলোর একটা প্রশ্ন হচ্ছে যুদ্ধ। ঠিক আছে, দুইটা সাম্প্রতিক খুব ইম্পর্টেন্ট যুদ্ধ নিয়ে আজকে কথা বলবো, এখান থেকে তুমি কমন পাবো, অসুবিধা নাই। দেখো, প্রথমে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব বেশি সাম্প্রতিক। দেখো, পেহেলগাঁও হামলা সংঘটিত হয় 22শে এপ্রিল। আমি কিন্তু খুব নোট আকারে দিলাম, আমি অনেক বেশি ভূমিকা দিচ্ছি না, নোট আকারেই তোমরা লিখবা, নোট আকারে পড়বা। পেহেলগাঁও জায়গাটা কেন ইম্পর্টেন্ট এটা তোমার জানা উচিত। দেখো, এই যুদ্ধের সূত্রপাতটা যেই জায়গায় হয়েছিল সেটা কিন্তু এই যে পেহেলগাঁও যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান একটা জায়গা। কাশ্মীর যে রাজ্যটা তোমরা জানো, জম্মু কাশ্মীর যেটা, সেই কাশ্মীরের মধ্যের একটা জায়গা হচ্ছে এই পেহেলগাঁও। হ্যাঁ, পেহেলগাঁওতে কাহিনীটা কি হয়েছিল সিম্পলি আমি তোমাদেরকে বলে দিই, অনেক বেশি ডিটেলস না বলে। সেটা হচ্ছে এই জায়গাতে এই যে 22শে এপ্রিল আমরা দেখছি, 22শে এপ্রিল এই পেহেলগাঁও জায়গাটা আগে হচ্ছে মূলত একটা টুরিস্ট স্পট আর কি, এখানে সবাই ঘুরতে টুরতে যায়, বাংলাদেশ থেকেও দেখবো অনেকে কাশ্মীরে যায়। সো পেহেলগাঁও হচ্ছে ওরকম একটা জায়গা। এই জায়গাতে 22শে এপ্রিল একটা টেরোরিস্ট অ্যাটাক হয়। হ্যাঁ, একটা টেরোরিস্ট অ্যাটাক মানে হচ্ছে সন্ত্রাসীরা এই জায়গাটাতে হামলা করে 22 তারিখ 2025 সালে, এবং এই হামলায় 26 জন মতো মানুষজন মারা যায়, এবং এই 26 জন কিন্তু ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন বা ইন্ডিয়ান নাগরিক ছিল এই 26 জন। এখন ইন্ডিয়ার 26 জন তুমি নাগরিককে মেরে ফেলছো বা কেউ মেরে ফেলছে, সো তাদেরকে তো আসলে ছেড়ে দিবে না। ইন্ডিয়া কি ছেড়ে দিবে না কোনোদিনও। সো ইন্ডিয়া কি করলো, এই যে 26 জন মেরে ফেললো, এই 26 জন কে মারছে এটা বের করতে যেয়ে তারা পাকিস্তানকে দোষারোপ করছে। তারা বলছে যে না, এই যে হামলাটা যেটা করছে, এই হামলাটা করছে হচ্ছে পাকিস্তান, এবং এই কারণে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করছে, এবং তারা কিন্তু তোমার হচ্ছে একটা অপারেশন লঞ্চ করছে, যে অপারেশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। দেখো, অপারেশন সিন্দুর এটা শুরু হয় কিন্তু তারপরের মাসে, এটা এপ্রিল মাসে ছিল, 22শে এপ্রিল। মনে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট, দুইটা ডেট মিলাবা না। পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল 22শে এপ্রিল, কিন্তু পাকিস্তানে যে অ্যাটাকটা হয়েছিল ইন্ডিয়া করেছিল সেটা কিন্তু 7ই মে, মানে হচ্ছে পরবর্তী মাসে 7 তারিখে। ওকে, এরপরে আসো, অপারেশন সিন্দুরের বিরুদ্ধে ছিল পাকিস্তান, মানে হচ্ছে অপারেশন সিন্দুর কার বিরুদ্ধে পরিচালিত করা হয়েছিল, সেটা হচ্ছে পাকিস্তান। তুমি এই সম্পর্কে এখন তোমার মনে হচ্ছে এই তথ্য তো ভাই জানা, আমরা সবাই জানি, কিন্তু যখন তোমার অ্যাডমিশনে তুমি ওই একটা প্রেশারের মধ্যে থাকবা, তখন কিন্তু তোমার খুব বেশি ঝামেলা হবে যে অপারেশন সিন্দুর কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল, বা শব্দের একটা খেলা তোমার এখানে জুড়ে দিতে পারে, তখনই কিন্তু সাম্প্রতিকের ঝামেলাটা হয়। বুঝতে পারছো? সো যখন তুমি পড়বা তখন খুব ভালো করে একেবারে লাইন বাই লাইন লিখে লিখে পড়বা। এরপরে আসো, বিবাহিত নারীদের সিন্দুর শোক ও স্মৃতির প্রতীক। এখন অপারেশন সিন্দুর নামটা কেন দেয়া হয়েছিল এই জিনিসটা সম্পর্কে একটু বলি। অপারেশন সিন্দুর দেয়া হয়েছিল, তোমরা জানো সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু বিয়ের পরে নারীরা এই যে সিঁথিতে এখানে সিঁদুর প্রদান করে। এখন এটার হচ্ছে কারণ বেসিক্যালি হচ্ছে তোমার তার যে বিবাহ হয়েছে, সিম্পলি এইটুকু তুমি জানো, তার যে বিবাহ হয়েছে এটার একটা প্রতীক হিসাবে। সো এখন এই যে 26 জনকে মেরে ফেলছে, তাই না, 26 জন ওখানে মারা গেছে, ওই 26 জনের মধ্যে 25 জন ছিল নারী। 25 জন নারী ছিল কিনা একটু কম বেশি হতে পারে, তবে নারী ছিল অনেক বেশি। বিশেষ করে একটা দম্পতির কথা খুব বেশি ভাইরাল হয়, সেটা হলো গিয়ে একটা নব দম্পতি যেখানে তার স্বামীকে স্ত্রীর সামনে মেরে ফেলা হয়েছে, এবং এইটা কিন্তু ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছে। এবং এইটার প্রতিবাদে যে ওই যে নারীর সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, দ্যাট মিনস সে সিঁদুরটা দিবে না। সো এইটার প্রতিবাদে হচ্ছে তারা অপারেশনটা নাম দিয়েছে অপারেশন সিন্দুর, বা হচ্ছে বাংলায় আমরা এটাকে সিঁদুর বলে থাকি। ঠিক আছে, অপারেশন সিঁদুর। সো এটা শোক ও স্মৃতির প্রতীক হিসাবে এই নামটা তারা দেয়। এরপরে আসো, পাকিস্তান পাল্টা আক্রমণ করছে। এখন
ভারত যখন অপারেশন সিন্দুর লঞ্চ করছে, মানে হচ্ছে পাকিস্তানে অ্যাটাক করছে, তখন পাকিস্তান তো বসে থাকবে না। পাকিস্তান বলতেছে না, এটা আমরা করি নাই। সো পাকিস্তান কি করলো? পাকিস্তান হচ্ছে পাল্টা আক্রমণ করছে। এখন পাকিস্তান যে পাল্টা আক্রমণ করছে, সেই অপারেশনের নামটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা থেকে তুমি মোটামুটি তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা তোমার আসতে পারে। অপারেশন সিন্দুর কবে হয়েছিল এটা না আসলেও এই অপারেশনটা কারা পরিচালনা করছিল, কাদের বিরুদ্ধে করছিল, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। নামটা মনে রাখো, অপারেশন বুনিয়ানুম মারসুস, একটু পেচিদা নাম, হ্যাঁ, অ্যারাবিক টাইপের একটা নাম, বুনিয়ানুম মারসুস। সো মনে রাখবা, বারবার লিখবা। সো প্রশ্নটা কিন্তু অনেক ভাবে হইতে পারে যে অপারেশন বুনিয়ানুম মারসুস এইটা হচ্ছে কাদের বিরুদ্ধে হয়েছিল, এরকম হইতে পারে। এটা কত তারিখে হয়েছিল, এরকম হইতে পারে। এটা কারা লঞ্চ করছিল, এরকম প্রশ্নও কিন্তু হইতে পারে। সো এই জায়গাগুলো একটু ক্লিয়ারলি পরিষ্কারভাবে পড়তে হবে, নাহলে কিন্তু পরীক্ষার হলে যে খুব বেশি ঝামেলা হবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সাম্প্রতিক থেকে তো অনেক বেশি প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি সাম্প্রতিকটা যখন পড়বা তখন অনেক বেশি কিছু পড়ার দরকার নেই। কিছু স্পেসিফিক টপিক আছে, যেমন ধরো গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে, সাম্প্রতিক রিপোর্ট আছে, তারপরে সাম্প্রতিক তোমার খেলাধুলা আছে, সাম্প্রতিক তোমার পুরস্কার আছে, যেগুলো এই টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এখন এই টপিকগুলো তুমি যে অনেক ইনফরমেশন তো জানার দরকার নেই, যে গুরুত্বপূর্ণ স্পেসিফিক ইনফরমেশনগুলো জানা লাগে সেগুলো তুমি কোথায় পাবা? স্বপ্নঢাবির সাথে যুক্ত থাকো। আমরা সাম্প্রতিকের একটা সিরিজ করব, এই সিরিজের মধ্যে যত গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু তোমরা স্বপ্নঢাবির সাথে, স্বপ্নঢাবির পেজে তোমরা পেয়ে যাবা। এবং তোমরা কিন্তু স্বপ্নঢাবির ইউটিউব চ্যানেলে, অর্থাৎ এই যে হীরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এইগুলো একেবারে তোমরা প্লেলিস্ট আকারে একটার পর একটা সবাই কিন্তু পেয়ে যাবা। দেখো আমরা আর কিছু তথ্য এখানে দেখি। পাকিস্তান পাল্টা আক্রমণ করে 10ই মে 2025 সালে। ওই যে অপারেশন, এই যে এটা অপারেশন বুনিয়ানুম মারসুস, এটা করছিল 10ই মে 2025, অর্থাৎ 3 দিন পর। অপারেশন সিন্দুর হয়েছিল 7ই মে, খুব ইম্পর্টেন্ট, 7 মে। হ্যাঁ, পেহেলগাঁও জায়গাটা অবস্থিত কোথায়? এখন এইখান থেকে আমি বলবো সবচাইতে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গাটা, কারণ মূলত এখান থেকে হচ্ছে সবকিছু সূত্রপাত হয়েছিল। সো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এইটা, যে পেহেলগাঁও জায়গাটা অবস্থিত কোথায়। খুব ইম্পর্টেন্টলি মনে রাখবা, এই যে অনন্তনাগ বা অনন্তনাগ যেটাই বলো, এই অনন্তনাগ জেলাটা, এই জেলাটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। সো উত্তরটা হচ্ছে পেহেলগাঁও জায়গাটা জম্মু কাশ্মীরের অনন্তনাগ বা অনন্তনাগ জেলায় অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু স্পেশালি মনে রাখবা। এখন পেহেলগাঁও শব্দের অর্থ হচ্ছে মেষ পালকদের উপত্যকা, বা হচ্ছে যারা, ওই যে মেষ বলতে মহিষ যেটাকে আমরা বুঝি, সো সেই পালকদের উপত্যকা হচ্ছে এটার অর্থ হচ্ছে, পেহেলগাঁও নামের অর্থ হচ্ছে সেটা। এরপর আসো, মৃতের সংখ্যা 26 আমরা দেখেছি। অবস্থান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর। এখন এখানে এই তথ্যটা একটু ইররিলেভেন্ট হইল, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু টোটাল 8টা, এবং এই 8টার মধ্যে জম্মু কাশ্মীর একটা, মানে হচ্ছে সেন্টার থেকে, দিল্লি থেকে এটা সরাসরি পরিচালনা করা হয়। এরপর আসা আমাদের হচ্ছে ব্যাচটা সম্পর্কে একটু 20 সেকেন্ড আমি বলে নিই। তোমরা যারা 25 ব্যাচ আছো, স্বপ্নঢাবিতে তোমাদের জন্য এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। তোমরা জানো স্বপ্নঢাবি একটা স্পেশালাইজ প্ল্যাটফর্ম, বি ইউনিটের জন্য বা খ ইউনিটের জন্য যারা মানবিকের আছে স্পেশালাইজ প্ল্যাটফর্ম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে আসছি গত 2 বছর যাবত, এই বছরও করছি, এই বছর আমাদের 3 বছর প্লাস হবে। সো আমি তোমাদেরকে খুব বেশি কিছু বলতে চাই না, আমরা কেমন পড়াবো আমাদের ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবা। বাট কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমি একটু 10 সেকেন্ড বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট আমরা এমন ভাবে শিখবো যাতে করে একই সাথে সকল বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হয়ে যায়। বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, আমরা স্বপ্নঢাবিতে এই হচ্ছে তোমাদের যে কোর্সে সেটা সম্পূর্ণটা কমপ্লিট করাই দিব। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবা তার আগেও গাইডলাইন মূলক ক্লাস কিন্তু আমাদের এখানে থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয়ে থাকে 1 থেকে 100-র মধ্যে থাকবা বা একটা টপ রেজাল্ট করবা, সেই ক্ষেত্রে রিটেন অনেক গুরুত্বপূর্ণ। এইটাকে ফোকাসে রেখে আমাদের রিটেন বইটা লঞ্চ করা হয়েছে, এবং এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবা, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এটার পাশে তুমি ওএমআর পাবা একদম, তারপর হচ্ছে রিটেন প্র্যাকটিস শিট, ঠিক আছে, মানে হচ্ছে রিটেনের খাতাটা যেরকম হয় সেটাও কিন্তু ফ্রিতে পাবা। এরপরে আসো আমাদের যে লেকচার শিটগুলোর কথা, আমাদের লেকচার শিটগুলো যথেষ্ট অল ইনক্লুসিভ, তবে তোমরা অন্য সহায়ক বই সাথে রাখতে পারো। আমি বলবো লেকচার শিটগুলো খুবই প্রিমিয়াম, তোমরা দেখলে বুঝতে পারবা। যারা ভর্তি হতে চাও এখনো কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে, 2000 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলে ভর্তি হতে পারবা। এরপরে আসো, ইরান ইসরায়েল যুদ্ধ, খুব বেশি আলোচিত একটা যুদ্ধ। এইখান থেকে তুমি 1 মার্কস কমন পাবা, খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো
প্রথম হামলা চালায় হচ্ছে ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণটা আমি একটু 30 সেকেন্ড বলে নিই। ইরান এবং ইসরায়েল এই দুটা হচ্ছে একটা পরস্পর শত্রু দেশ। শত্রু বলতে ডিরেক্ট শত্রুতা নাই, যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা শত্রুতা কিন্তু ডিরেক্ট শত্রুতা, তারা কিন্তু যুদ্ধ করতেছে, কিন্তু ইসরায়েলের সাথে ইরানের এরকম কোনো ডিরেক্ট শত্রুতা নাই। বাট ইরান যেহেতু ফিলিস্তিনকে সাহায্য করতেছে, দ্যাটস ওয়াই ইরানের সাথে ইসরায়েলের একটা কনফ্লিক্ট আছে, সেটার বহিঃপ্রকাশ হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। কিন্তু মূল কারণ হচ্ছে ইসরায়েলের বিশ্বাস এবং আমেরিকার বিশ্বাস যে ইরান তাদের দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এখন আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো পারমাণবিক হচ্ছে বোমা নতুন করে বানানো যাবে না, তার মানে ওই লয়ের হচ্ছে তারা বরখেলাপ করতেছে। তাছাড়াও বড় কথা, ইরান এবং ইসরায়েল প্রতিবেশী দেশ। সো এখন ইরান যেহেতু ইসরায়েলের শত্রু, ইসরায়েল যদি ইরান যদি পারমাণবিক বোমা হচ্ছে তৈরি করে, সেক্ষেত্রে ইসরায়েলের জন্য সেটা একটা থ্রেট হিসাবে সেটা দেখা হবে। এই জন্য ইসরায়েল কি করছে, এটা ধরে নিছে যে আচ্ছা ইরান যেহেতু ওইখানে পারমাণবিক বোমা বানাইতেছে, দ্যাট মিনস আমার উপর এটা একটা থ্রেট। সো এই জন্য ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করছে। সব কথার এক কথা, আক্রমণের কারণ হচ্ছে তোমার পারমাণবিক বোমা, ঠিক আছে, বা পারমাণবিক অস্ত্র ইসরায়েল হচ্ছে তৈরি করতে দিতে চায় নাই ইরানকে, এই জন্য। ওকে, পরিচালিত প্রথম হামলাটা চালাইছে ইসরায়েল, খুবই স্বাভাবিক। কবে চালাইছিল, এটা কিন্তু হচ্ছে 13 তারিখ, হ্যাঁ 13ই জুন, এটা এখানে দেয়া নাই, 13ই জুন কিন্তু চালাইছিল। এবং ইসরায়েলের পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। এইমাত্র আমরা দেখলাম না ভারত যে অভিযানটা চালাইছিল অপারেশন সিন্দুর, সেই রকম ইসরায়েল একটা অভিযান চালাইছিল, সেটার নাম অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। ইরান আবার পাল্টা হামলা চালায়। এখন এক দেশ আক্রমণ করলে অন্য দেশ তো বসে থাকে না কোনোদিন। ইরান পাল্টা হামলা চালায় 16ই জুন 2025 এবং তাদের অপারেশনের নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। দুইটা অপারেশন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলা থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। যেমন ধরো তোমার অপারেশন ট্রু প্রমিস থেকে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কোন দেশ পরিচালিত করেছিল বা কোন দেশের অভিযান ছিল, তখন কিন্তু এটা হবে ইরানের। যদি প্রশ্ন আসে এটা কত তারিখে হয়েছিল, তখন কিন্তু হবে 16ই জুন 2025। সেম ভাবে অপারেশন রাইজিং লায়ন কারা এবং কত তারিখে করছিল সেটা অনেক ইম্পর্টেন্ট। অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে ফাতা। খুব বেশি ইম্পর্টেন্ট, ফাতা থেকেও তোমার নানাভাবে প্রশ্ন আসতে পারে। এটাও 3 স্টার, এটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম ফাতা, মানে ইরান যে অপারেশনটা চালাইছিল, ইরানের একটা অস্ত্র হচ্ছে ফাতা, এটা হচ্ছে হাইপারসনিক মিসাইল। সো যদি প্রশ্ন আসে ফাতা হচ্ছে কাদের অস্ত্র, উত্তর হবে হচ্ছে ইরান। যদি প্রশ্ন আসে ফাতা কি, এটা হচ্ছে একটা হাইপারসনিক মিসাইল, প্রশ্ন আসতে পারে যে ফাতা কি, ক নম্বরে দিতে পারে হচ্ছে এটা একটা অপারেশন, খ নম্বরে দিতে পারে একটা দেশ, গ নম্বরে দিতে পারে একটা শহর, ঘ নম্বরে দিতে পারে একটা অস্ত্র। এরকম প্রশ্নও কিন্তু হতে পারে। সো মনে রাখবা কোনটা কার অপারেশন, কত তারিখ, এগুলা মনে রাখবা। এরপরে আসো আরো কিছু তথ্য। এখানে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ে। এখন এখানে একটু ভূমিকা দেওয়া খুব জরুরি। যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের বন্ধু, তোমরা সবাই জানো। ইরান যেহেতু ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, এখন যুক্তরাষ্ট্র তো ইজিলি হচ্ছে তোমার ইসরায়েলকে হচ্ছে সাহায্য করবে। সো যুক্তরাষ্ট্র কি করছে, ইরানের উপরে হামলা চালিয়ে দিছে। ওই মাসেই 22 তারিখে 22শে জুন হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করে। দেখো এখন এদেরও একটা অপারেশন লাগবে, সবসময় মনে রাখবা যেই দেশ কোনো জায়গায় হামলা করতে যায় একটা অপারেশনের একটা নাম দিয়ে দেয়, ঠিক আছে। এটার নামটা কি ছিল, অপারেশন মিডনাইট হ্যামার। সো অপারেশন কিন্তু আমরা অনেকগুলো পেয়ে গেছি, এই যুদ্ধের মধ্যে 3টা অপারেশন অলরেডি পেয়ে গেছি। অপারেশনগুলো মনে রাখবা কার কোনটা, এখান থেকে কিন্তু 1 মার্চ তোমার আসবে। দেখো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযান হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এরপরে আসো, যুক্তরাষ্ট্র হামলা চালায় ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান নামক 3টা পারমাণবিক স্থাপনায়। এই লাইনটা খুব ভালোভাবে খেয়াল করো, এই লাইনটা খুব ভালোভাবে খেয়াল করো। এখানে প্রশ্ন অনেকভাবে হইতে পারে। তোমার প্রশ্ন হইতে পারে নাতানজ যে জায়গাটা কোথায় অবস্থিত, উত্তরটা হচ্ছে ইরানে। নাতানজ জায়গাটা কি, এটা মানে কি ধরনের জায়গা, এখানে কি হয়, পারমাণবিক স্থাপনা। এখানে অনেক ধরনের অপশন তোমাকে দিতে পারে, কনফিউজিং অপশন। ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান 3টাই হচ্ছে পারমাণবিক স্থাপনা এবং 3টাই অবস্থিত ইরানে। 3টা নাম খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো, ইরান যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা জবাব দেয় 23 জুন 2025 সালে। মনে রাখবা, মেলায় ফেলবা না। 22 তারিখ যুক্তরাষ্ট্র ইরানে হামলা করছে, একদিন পরে
23 তারিখ ইরান আবার যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা করছে, সামরিক ঘাঁটিতে হামলা করছে। কোথায়? আল উদেইদ, আল উদেইদ। এখন এই আল উদেইদ কিন্তু আমেরিকায় অবস্থিত না, আল উদেইদ জায়গাটা অবস্থিত হচ্ছে কাতারে। কাতারে দেখো, এখানে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। সাম্প্রতিক নিয়ে তোমার চিন্তা হচ্ছে, সাম্প্রতিক নিয়ে চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। সাম্প্রতিক থেকে 10-15টা প্রশ্ন মোটামুটি আসবে, হয় ডিরেক্টলি তোমাকে উঠাই দিবে অথবা ইনডিরেক্টলি তোমাকে দিয়ে দিবে, কিন্তু সাম্প্রতিকে কিন্তু তোমার ভালো করতে হবে। আমি সবসময় বলি সাধারণ জ্ঞান তোমার জন্য একটা ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ডের মধ্যেও ট্রাম্প কার্ড হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক থেকে কিছু কি বা বেসিক জায়গা থেকে তোমার প্রতি বছর প্রশ্ন হয়, যুদ্ধ বলো, পুরস্কার বলো, তারপরে হচ্ছে তোমার সাম্প্রতিক যে ঘটনাবলী বাংলাদেশ বিষয়ে, মানে বাংলাদেশ সম্পর্কিত যে পলিটিক্যাল বা রাজনৈতিক বিষয়গুলো, সেগুলো থেকে প্রশ্ন আসে। এই সমস্ত বিষয় যদি একটু মেইন পয়েন্টগুলো তুমি জানো, বিভিন্ন রিপোর্ট সাম্প্রতিক, হ্যাঁ আমি যেরকমটা বললাম, এই জিনিসগুলো যদি তুমি একটু পড়ে যাও, সাম্প্রতিক কিন্তু তুমি 90 থেকে একেবারে 100% মার্কস এখান থেকে পেয়ে যাবা। এবং সেই সমস্ত কিছুর জন্য স্বপ্নঢাবির সাথেই থাকো, সাম্প্রতিক নিয়ে তোমার কোনো ঝামেলা থাকবে না। যতগুলো প্রশ্ন আসবে 90 থেকে 100% এখান থেকে তুমি কমন পাবা। এরপরে আসো, অপারেশন মিডনাইট হ্যামারে ব্যবহৃত অত্যাধুনিক বিমানের নাম B2 স্পিরিট। প্রশ্ন আসতে পারে B2 স্পিরিট কোন দেশের? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বা আমেরিকার। এখন প্রশ্ন আসতে পারে অপারেশন মিডনাইট হ্যামারে কোন বিমান ব্যবহার করা হয়েছে? B2 স্পিরিট। নানাভাবে প্রশ্ন আসতে পারে, অনেকভাবে। আরো কিছু তথ্য দেখো এই যুদ্ধ সম্পর্কে, শেষ কিছু তথ্য। ইরানের বর্তমান প্রধান বা সর্বোচ্চ নেতাকে আয়াতুল্লাহ আলী খামেনি, 35 বছরেরও বেশি তিনি শাসন করতেছেন, মানে খুবই দীর্ঘমেয়াদী একজন শাসক, আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরে আসো, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? বেনিয়ামিন নেতানিয়াহু। সবাই জানো, ওনার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য, ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। এরপর আসো, আয়রন ডোম, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আয়রন ডোমটা কি এটা তোমার আগে জানতে হবে। আয়রন ডোমটা কি? এটা হচ্ছে ইসরায়েলের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। এটা কিভাবে কাজ করে? ধরো ইসরায়েলের আকাশসীমায় যখন একটা মিসাইল চলে আসবে, ওই মিসাইলটা ওর আকাশসীমায় ঢুকলে ওই রাডারে ধরা পড়বে যে আমার আকাশে হচ্ছে মিসাইল আসতেছে। তখন কি করবে? এই যে ইসরায়েলের ভেতর থেকে আবার হচ্ছে পাল্টা মিসাইল ছাড়া হবে ওই মিসাইলের উদ্দেশ্যে, যাতে করে আকাশে দুইটা সংঘর্ষ হয়, আকাশে ফেটে যায়। সো এই যে সিস্টেমটা, প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল যাতে মাটিতে না আসে, এই সিস্টেমটার নাম হচ্ছে আয়রন ডোম। এটা কিন্তু খুবই অত্যাধুনিক একটা সিস্টেম। কারা হচ্ছে এটা তৈরি করে? ইসরায়েল এটা তৈরি করে। এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে ইরান ইসরায়েল যুদ্ধে আয়রন ডোম কিন্তু ফেল করছিল, আয়রন ডোম কিন্তু ফেল করছিল, মানে হচ্ছে আয়রন ডোম ভেদ করে হাইপারসোনিক মিসাইল যে ফাতার কথা বললাম, ফাতাটা কিন্তু ইরানের হচ্ছে ওই ইসরায়েলের একদম শহরের মধ্যে পড়ছে। সো আয়রন ডোমটা ফেল করছে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরে আসো, আয়রন ডোম মোতায়েন করা হয় 2011 সালে, ঠিক আছে? 2011 সালে। ইরান ইসরায়েল যুদ্ধ কতদিন হয়েছিল? 12 দিন ব্যাপী হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। সো এই ছিল তোমাদের সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর। আবারও হচ্ছে আমাদের কোর্সের কথা চলে আসছে, তোমরা এখান থেকে বেস্ট কিছু পাবা, আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। কিন্তু তুমি যদি পরিশ্রম না করো তাহলে তো কিছু হবে না। আলটিমেটলি পরিশ্রম করার মানসিকতাটা থাকা চাই। একটা কথা আমি বলে শেষ করি, তোমাদের অনেকের অনেক স্বপ্ন থাকে। কারো স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ধরো ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়বা, কেউ আইন নিয়ে পড়তে চাও, কেউ চাও হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা গ্রহণ করবা, কেউ চাও হচ্ছে জজ হবা, ব্যারিস্টার হবে, এরকম অনেকের স্বপ্ন থাকে। এখন প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা সফলতা, এর পিছনে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার পরিশ্রমের মানসিকতা। পরিশ্রম করবা তো এটা তো পরে করবা, তাই না? কিন্তু তোমার পরিশ্রমের মানসিকতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একবার যখন মাইন্ডসেট করে ফেলবা যে না আমার এই স্বপ্নটা, আমার এই জায়গাটায় আমাকে যেতে হবে, সেই দিন থেকে তোমার উচিত একেবারে সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করা, এবং এই মানসিকতাটা তোমার আগে তৈরি করা চাই। তোমাদের আমি সবাইকে বলতে চাই যারা 25 ব্যাচের আসো, এসএসসি 25 ব্যাচ, মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। নিজে বসো, নিজের স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, নিজের বাবা মার স্বপ্ন ডেফিনেটলি, সমস্ত কিছু মেলায় এটাকে একেবারে বাস্তবভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তুমি তারপরে পরিশ্রম করো, তারপরে পড়াশোনায় নামো, তুমি ডেফিনেটলি সফল হইতে পারবা। আলটিমেটলি তোমার ভিজুয়ালাইজেশন ছাড়া, পরিশ্রমের মানসিকতা ছাড়া কোনো কিছু সম্ভব না। ওভারনাইট সাকসেস বলে কিছু হয় না। সবার সাথে দেখা হবে আমাদের পেইড ব্যাচের ক্লাসে। যারা ভর্তি হইতে চাও তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, অথবা এই পেজে মেসেজ করলে বিস্তারিত জানতে পারবা। অল দ্য বেস্ট সবাইকে।